শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে ভালোই আছো। আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সময় শব্দটিকে খুব পছন্দ করতেন এবং সময় শব্দটি নিয়ে বেশ কথা বলতেন। তিনি বলতেন, সময় শব্দটি একটি রহস্যজনক বিমূর্ত শব্দ। আবার সময় এমন অনিবার্য যে সময়ের মধ্যেই আমাদেরকে বসবাস করতে হয় বা আমরা বসবাস করছি। আর এই সময়কেই তোমরা কোনোই গুরুত্ব দিচ্ছ না। দেখো, তোমার জীবন থেকে প্রতিদিন অনেক মূল্যবান সময় চলে যাচ্ছে। যদি তুমি এখনো সময়কে সঠিকভাবে কাজে না লাগাও, তাহলে তোমাকে একদিন এর চরম মূল্য দিতে হবে। করোনা ভাইরাসের প্রভাবে আমাদের জীবনযাত্রার ধরন পাল্টে গিয়েছে। আমরা প্রতিদিন নতুন নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছি। প্রতিদিন আমাদেরকে নিত্য নতুন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে, কিন্তু জীবন ও সময়কে থামাতে পারছি না আমরা। সময়ের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে তথ্য নির্ভর হতে হচ্ছে। তাই তোমাদের জন্য আমাদের এই প্রয়াস। আমাদেরকে এটা পুরোপুরি গ্রহণ করতে হবে, অর্থাৎ পড়াশোনায় সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। এর আগে এই অধ্যায় থেকেই তোমাদের অর্থাৎ 7.1 থেকে 7.9 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর উপরে কয়েকটি ক্লাস হয়েছে। আজকে আমি তোমাদেরকে 7.10 থেকে 7.12 পর্যন্ত আলোচনা করব। এর মধ্যে আমাদের বেশ কিছু বিষয় থাকবে, যে বিষয়গুলো তোমরা জানতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে এগুলো জানানোর জন্য। আমি মোহাম্মদ ইমরুল কায়েস, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে কিছু সময় তোমাদের সাথে থাকব এবং আমাদের এই টপিকগুলো বা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। দেখো, তোমরা সবাই এখানে 7.10 দেখতে পাচ্ছ, প্রজাতন্ত্র, দ্য রিপাবলিক। এখানে আমরা খুব ইন্টারেস্টিং, দেখো পাশাপাশি দুইটি ছবি আছে। ছবির নিচে লেখা আছে গণতান্ত্রিক অর্থাৎ প্রজাতান্ত্রিক অর্থাৎ গণতান্ত্রিক অধিকার আদায়ের দৃশ্য। অর্থাৎ দুইটি ছবি আছে। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি লোক, একজন মানুষ খালি গায়ে আছে এবং তার পিঠে লেখা আছে গণতন্ত্র মুক্তি পাক। অর্থাৎ গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য তার এই অভিনব সে পদ্ধতি অবলম্বন করেছে। এভাবে সে তার গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সে চেষ্টা করছে। এর পাশে আরেকটি ছবি আছে, এটিও গণতান্ত্রিক অধিকার আদায়ের একটি দৃশ্য বা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার একটি দৃশ্য। দেখো, এখানে নির্বাচন হচ্ছে এবং জনগণ বা মানুষ তার গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ভোট দিতে এসেছে। এই দুইটি ছবি আমরা দেখলাম এবং আমরা সামনে দেখি কি আছে। দেখো, 7.10 আছে প্রজাতন্ত্র, দ্য রিপাবলিক। এখানে প্রথমেই যে বিষয়টি আছে যে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র কাকে বলে বা প্রজাতন্ত্র কি, এইটা একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে কাকে বলে, যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে। এখানে একটু কথা তোমাদেরকে বলে নেওয়া দরকার, যেটা হলো যে প্রজাতান্ত্রিক সরকার মূলত গণতান্ত্রিক সরকার বা প্রজাতন্ত্র হচ্ছে গণতন্ত্র। এখানে আমরা প্রজাতন্ত্র সম্পর্কে আমরা 5টি মানে বাক্য বা কি বলে 5টি লাইন আমরা এখানে দিয়েছি, আলোচনা করব আমি একটু একটু করে। দেখো, যে প্রথমেই আছে প্রজাতান্ত্রিক সরকার মূলত গণতান্ত্রিক সরকার। একটু আগে যেটা আমি বলেছি, মানে প্রজাতন্ত্রই হলো গণতন্ত্র। এরপরে দ্বিতীয় লাইনে আছে, দেখো, কিছু প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধানগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। অর্থাৎ জনগণ সেখানে উপস্থিত হয়ে ওই রাষ্ট্রের প্রধানকে মানে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন। অর্থাৎ
তোমার ওই রাষ্ট্রটাই প্রজাতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে জনগণ সরাসরি কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে রাষ্ট্রের প্রধানকে নির্বাচিত করেন। এরপরে আছে দেখো প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধানগণ সাধারণত আইনসভার সদস্য হতে পারেন না। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন যে রাষ্ট্রগুলো প্রজাতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধান তিনি কখনো আইনসভার সদস্য হতে পারেন না। এরপরে আছে দেখো, এক সময়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন জনগণের সরাসরি ভোটে, যা প্রজাতান্ত্রিক সরকার প্রধান নির্বাচনের পদ্ধতি। আমরা জানি আমাদের মানে এই দেশে বাংলাদেশেও বেশ কিছুদিন আগে এই ধরনের সরকার ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। এর পরের একটি পয়েন্টস আছে দেখো, যে বর্তমানে পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রই প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ আমরা জানি যে আধুনিক বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত এবং গণতান্ত্রিক রাষ্ট্রই হলো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ওকে, এরপরে আমরা আরেকটি মানে পরবর্তী পেজে আসলাম। দেখো, এখানে আরো ইন্টারেস্টিং একটি বিষয় আছে। আমরা খুব মানে কি বলবো যে মজার একটি বিষয় আমরা অল্প সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব বা করতে চাই। দেখো 7.11, এখানে আছে একনায়কতন্ত্র, এর ইংলিশ হলো আমরা সবাই জানি ডিক্টেটরশিপ। আচ্ছা, এখানে পাশাপাশি আমি দুইটি ছবি তোমাদেরকে দিয়েছি। দেখো, প্রথম একটি ছবিতে একজন লোক এবং তার পেছনেই যুদ্ধের বড় বড় সরঞ্জামাদি নিয়ে দাঁড়িয়ে আছেন। একে আমরা জানি ইনি একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি তোমাদেরকে নাম বলছি না, বাট এটা তোমাদের জন্য একটি কোশ্চেন। তোমরা পরবর্তীতে আমি কোশ্চেন রাখবো যে ওই ব্যক্তি কে ছিলেন, কোন দেশের ব্যক্তি এবং ওনার পদ কি। এই পাশাপাশি দুইটি ছবি আছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ব্যক্তি হলো একজন একনায়ক, অর্থাৎ ওনার রাষ্ট্রে একনায়কতন্ত্র উনি প্রতিষ্ঠিত করেছেন। আর পাশে আরেকটি ছবি আছে, দেখো উনি যে প্রথম ছবিটি নিয়ে আমি আর একটু তোমাদেরকে বলি একটি লাইন, যে উনি সবসময় মানে সাম্রাজ্যবাদী এবং যুদ্ধবাদী চিন্তা ভাবনা পোষণ করেন, যার জন্য সবসময় উনি এই রকমের যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে উনি থাকতে পছন্দ করেন। পাশেই আরেকটি ছবি আছে, যে সবসময় উনি সৈনিকদের নিয়ে চিন্তা করেন, সৈন্যবাহিনীদের নিয়ে চিন্তা করেন, যাদের মাধ্যমে উনি নতুন নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন বা যুদ্ধে জয়ী হয়ে নতুন নতুন ভূমি দখল করবেন। এই রকমের একটা চিন্তা ভাবনা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। ওকে, আমরা নেক্সট পেজে যাই। দেখো, এখানে একনায়কতন্ত্র সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। তো 7.11-তে আছে একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ। সেখানে একনায়কতন্ত্র কি এইটুকু আমাদের একটু জেনে নেওয়া দরকার। যে দেখো, একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারের সকল ক্ষমতা এক ব্যক্তি বা এক নায়কের হাতে কক্ষিগত থাকে। আমরা ওই পিছনের ছবি দুটি দেখে তোমাদেরকে আমি যে কথা বলেছিলাম, যে এক নায়কের এইরকমের একটা চিন্তা ভাবনা থাকে যে রাষ্ট্রের সকল ক্ষমতা ওনার কাছে থাকবে, অর্থাৎ এখানে আর কেউ ক্ষমতার কোনো অধিকারী হতে পারবে না, কাউকে কোনো ক্ষমতা দেয়া যাবে না। এরকমের একটা চিন্তা চেতনা এই একনায়কের সবসময় থাকে বা উনি পোষণ করে থাকেন। এরপরে আছে এই একনায়ক সম্পর্কে দুটি সংজ্ঞা আমি তোমাদের এখানে দিয়েছি। দেখো, প্রথম সংজ্ঞা হলো অধ্যাপক নিউম্যান। উনি কি বলেছেন দেখো, নিউম্যানের মতে একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে। অর্থাৎ এখানে আমরা একটু যদি বলি তাহলে দেখবো যে করায়ত্ত, এই শব্দটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। করায়ত্ত বলতে যে সকল ক্ষমতা তার হাতে নিয়ে নেওয়া, অর্থাৎ ক্ষমতা আর কেউ পাবে না বা কাউকে দেয়া হবে না, এই রকমের এক ধরনের পরিবেশ এই একনায়কতান্ত্রিক সরকারে ওই এক নায়ক যিনি থাকেন বা যিনি প্রধান থাকেন তিনি প্রতিষ্ঠা করে থাকেন। এটাই মূলত অধ্যাপক নিউম্যান বলতে চেয়েছেন। এরপরে আরেকটি সংজ্ঞা আছে, দেখো এই ডিকশনারি অফ পলিটিক্যাল থট গ্রন্থে
রজার স্ক্রুটন, উনি কি বলেছেন দেখো, উনি বলেছে একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের নিকট থেকে আনুগত্য আদায় করে নেয়। অর্থাৎ একনায়ক এমনই একটা পরিবেশ তৈরি করে থাকে যেখানে যত যে ব্যক্তি থাকুক না কেন, বা যে সংস্থা বা সংগঠন বা গোষ্ঠী বলো বা রাজনৈতিক দল থাকে ঠিকই, কিন্তু তারা কখনো তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে না বা করতে দেয়া হয় না। এই সব বিষয়গুলো তার অধীনস্থ থাকে, তার কথা মতো চলে এবং তার কথাই তারা এক ধরনের পরিচালিত হয়। এরকমের একটা পরিবেশ তৈরি করে একনায়কতান্ত্রিক সরকার এবং একনায়কতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করে। এটাই মূলত রজার স্ক্রুটন বলতে চেয়েছেন। এরপরে আমরা আসি, দেখো একনায়কতন্ত্রের কিছু কি বলে এটাকে, যে একনায়কতন্ত্র সম্পর্কে কিছু তথ্য আমরা যেটা প্রজাতন্ত্র সম্পর্কেও তোমাদেরকে দিয়েছি আমি, এরকমের কিছু তথ্য দেখো। প্রথমেই আছে একনায়কতন্ত্রে সরকারের সমালোচনা সবসময় কঠোর হাতে দমন করা হয়। অর্থাৎ ওই রাষ্ট্রে উনি কারো সমালোচনা শুনতে চান না বা শুনতে রাজি নন, নারাজ, এরকমের একটা বিষয়। এরপরেই আছে কোনো বিরোধী রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে দেয়া হয় না। অর্থাৎ আমি একটু আগেই যেটা বলেছিলাম যে ওখানে কোনো বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ একটি মাত্র দল থাকবে, সেটা হলো ওনারই থাকবে। উনি নতুন কোনো বা আলাদা কোনো রাজনৈতিক দল ওখানে গঠন করতে সহজে দিতে চান না। যদিও গোপনে গঠন হয়ে থাকে, হলেও তার কার্যক্রম উনি কখনো পরিচালনা করতে দেন না। এরপরে আছে দেখো, আধুনিক যুগে গণতন্ত্রের সমাধির উপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর এইটা তোমাদের একটু বোঝা দরকার, এই জন্য আমি একটু বলছি যে সমাধি মানে কি, কবর দিয়ে দেওয়া। অর্থাৎ আধুনিক যুগে বা এই বর্তমান সময়েও যদিও কোথাও একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কি করতে হয়, গণতন্ত্রকে কবর দিয়ে করতে হয়। গণতন্ত্র জীবিত রেখে কখনো একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না, বা একনায়ক কখনো সেটা করতে দেন না বা দেয় না। এরপরে আছে দেখো, সংবাদপত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। অর্থাৎ এটা তোমরা ভালোই বুঝতে পারবে আশা করি, বা পারছো, যে একনায়কতন্ত্র এমন একটা পরিবেশ বা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে উনি কখনোই ওনার বিরুদ্ধে কোনো সংবাদ বা ওনার বিরুদ্ধে কোনো কথা যাতে রাষ্ট্রের জনগণ জানতে না পারে বা প্রচার করতে না পারে, কোনো সংবাদপত্র বা কোনো মিডিয়া, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া বলো, প্রিন্ট মিডিয়া বলো, সেই ব্যবস্থা উনি করে থাকেন। ওকে, এরপরে লাস্ট আরেকটি বিষয় আছে, দেখো যে একনায়কতন্ত্র খুব ইন্টারেস্টিং। দেখো একনায়কতন্ত্র হচ্ছে কি, একনায়কতন্ত্র বিষয়টা আসলে কি, এক জাতি, এক দল, এক নেতা, এই নীতিতে বিশ্বাস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে থাকে। খুব সুন্দর একটি লাইন, তাই না? এক জাতি, এক দল, এক নেতা, এই নীতিতে বিশ্বাস করে একনায়ক। ওকে, এরপরে আমরা নেক্সট পেজে যাই। দেখো এখানে আমরা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এখানে একনায়কতন্ত্রের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা তোমাদের জন্য আমি রেখেছি, যেগুলো একটু আলোচনা করলে তোমরা একনায়কতন্ত্র সম্পর্কে বা একনায়কতান্ত্রিক সরকার সম্পর্কে মোটামুটি একটি পরিষ্কার ধারণা তোমরা নিতে পারবে বা তোমাদের ধারণা আসবে আশা করি। প্রথমেই যে পয়েন্টটা আছে দেখো, এক ব্যক্তির শাসন। আমি এর আগে বলেছি যে একনায়কতন্ত্রে রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব এক ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ সকল ক্ষমতার উৎস ওই একজন ব্যক্তি, একনায়ক, যিনি একনায়ক, অর্থাৎ একজন ব্যক্তি যিনি নিজেকে ওই রাষ্ট্রের নায়ক বলে দাবি করে থাকে বা নায়ক হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করে। একনায়ক তার কাজের জন্য কারো নিকট জবাবদিহি করতে বাধ্য নন বা জবাবদিহি করতে উনি কখনো চানও না। একনায়কতন্ত্র সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকেন ওই রাষ্ট্রে, এই রকমের। এরপরে আছে দেখো একদলীয় শাসন। এর আগে আমি বলেছি তোমাদেরকে যে যেখানে যে রাষ্ট্রে বা যে জায়গায় যে অঞ্চলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেখানে তোমার কখনো আলাদা বা একাধিক কোনো রাজনৈতিক দল বা বিরোধী দল উনি প্রতিষ্ঠিত হতে দেন না।
এই জন্য এই পয়েন্টসটা খুবই গ্রহণযোগ্য। এখানে যে একনায়কতন্ত্রে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, সেই দল হচ্ছে একনায়কের নিজস্ব দল। বিরোধী দল ও মতকে সেখানে নির্মমভাবে দমন করা হয় বা নির্মূল করে দেওয়া হয় বা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে আছে দেখো বল প্রয়োগ। একনায়কগণ মুক্তির যুক্তির জোর অপেক্ষা জোরের যুক্তিতে বিশ্বাসী, অর্থাৎ উনি কখনো যুক্তিকে পছন্দ করেন না, কোনো যুক্তি উনি মেনে নেন না, কোনো যুক্তি ওনার কাছে গ্রহণযোগ্য নন। উনি সবসময় জোর দিয়ে সবকিছু প্রতিষ্ঠা করতে চান, জোর করে ক্ষমতা নিতে চান। এবং মূলত একনায়কতন্ত্র যারা প্রতিষ্ঠা করেন বা একনায়কতান্ত্রিক সরকারদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় জোর দিয়ে বা ক্ষমতা দিয়ে তারা সেখানে তাদের রাষ্ট্রকে পরিচালনা করেন। এরপরে আছে দেখো যে একনায়কতান্ত্রিক সরকার বল প্রয়োগ করে সকল বিরোধী মত ও বক্তব্যকে নির্মমভাবে দমন করে দেন। এজন্য একনায়কগণ বিশেষ বাহিনী বা গুপ্ত পুলিশ বাহিনী গঠন করে থাকেন। অর্থাৎ আমরা এটা স্পষ্টই এখন বুঝতে পারছি যে যদি একনায়ককে ক্ষমতায় থাকতে হয় বা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে হয়, ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে হয়, তাহলে অবশ্যই তাকে বিশেষ বিশেষ বাহিনী বা গোপন বাহিনী তাকে গড়ে তুলতে হয়। তা না হলে আসলে সে ওই রাষ্ট্রে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই জন্য ওনারা এই বাহিনীগুলো বা দলগুলো গঠন করে থাকেন। এরপরে আছে দেখো ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ। অর্থাৎ কেন্দ্রীকরণ মানে কি? অর্থাৎ কেন্দ্রীভূত করা, এক জায়গায় করা। এক জায়গায় মানে কি? এখানে আমি সহজভাবে যদি বলি যে ওনার কাছে রেখে দেওয়া, ওনার হাতের মধ্যে রেখে দেওয়া, এইটাই মূলত কেন্দ্রীকরণ, একটা জায়গায় রেখে দেওয়া। অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা ওনার কাছে কেন্দ্রে রেখে দিবে, ও কেন্দ্রে উনি বসে থাকবেন, ওনার কাছেই থাকবে। উনি যখন যেভাবে ইচ্ছা সেভাবে সেই ক্ষমতাটাকে উনি পরিচালনা করবেন বা সেই ক্ষমতা দিয়ে উনি কার্যক্রম করবেন। এইখানে দেখো একনায়কতন্ত্রে রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, বিশেষ করে একনায়কের হাতে কেন্দ্রীভূত হয়। একনায়কই সকল ক্ষমতার উৎস, এর আগেও আমরা এটা জেনেছি। এরপরেই আছে দেখো প্রহসনমূলক আইনসভা। অর্থাৎ যদিও একনায়কতান্ত্রিক সরকারে মানে রাষ্ট্রে আইনসভা থাকে, কিন্তু সেটা এক ধরনের প্রহসনমূলক আইনসভা থাকে, অর্থাৎ লোক দেখানো। অর্থাৎ সেখানে কোনো ধরনের জনগণের কথা বলা হয় না বা জনগণের কোনো প্রতিনিধিত্ব ওখানে থাকেন না। প্রতিনিধি থাকেন না তো অবশ্যই, এবং সেটা ওই একনায়কেরই গুণগান করার জন্যই ওই আইনসভাটা মূলত পরিচালিত হয়। আর ওটা এক প্রকার নামে মাত্র আইনসভা, কেননা একনায়কের ইচ্ছার অনুকরণ আইন প্রণয়ন করা এবং সর্বক্ষেত্রে তাকে সমর্থন দান করাই হলো এই আইনসভার একমাত্র লক্ষ্য। অন্য কোনো জনগণের ইচ্ছা, জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ওখানে আসলে ওই আইনসভায় পাশ হয় না বা প্রতিফলিত হয় না। এরপরে আছে দেখো পয়েন্টস, যেটা যে প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার। এটা সম্পর্কে একটু আগে আমি একটু বলেছি যে একনায়ক রাষ্ট্রীয় প্রচার যন্ত্রকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তার গুণগান গাওয়া এক ধরনের আলাদিনের চেরাগের মতো। অর্থাৎ আলাদিনের চেরাগ মনে হয় তোমরা দেখেছো, যিনি ওই যে একটা ঘষা দিবে আর একজন দৈত্য বের হয়ে আসবে, সেই দৈত্যকে যেভাবে অর্ডার করবে সেইভাবে সে কাজ করে দিবে। তো মানে কি বলে, একনায়কতান্ত্রিক রাষ্ট্রে ওই একনায়কতন্ত্র তার রাষ্ট্রের প্রচার যন্ত্রকে যেভাবে বলবে সেভাবেই সেটা চলবে, এবং সারাক্ষণ ওই একনায়কের জয়গান গুণগান এগুলোই পরিবেশন বা প্রচার করা হয়। আর ওই রাষ্ট্রে যত সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এগুলো রয়েছে, ওগুলোর উপরে এক ধরনের কড়াকড়িভাবে সেন্সরশিপ অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যে তার বিরুদ্ধে যেন কোনো ধরনের প্রচারণা চালানো না হয়। এরপরে আছে দেখো যে বিষয়টি চলে আসে আমাদের সামনে, যে একক আদর্শবাদ। একনায়কতন্ত্র বিশেষ কোনো একটি আদর্শের প্রতি বিশ্বাসী হয়, অর্থাৎ নিজের আদর্শ, ওই আদর্শটাকে উনি পুরো রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে থাকেন। একনায়ক যে আদর্শে বিশ্বাস করেন, সরকারি প্রচার যন্ত্রে শুধু তারই জয়গান গাওয়া হয় বা ওই আদর্শটাকেই বারবার ঘুরে ফিরে 24 ঘন্টা 24 আওয়ার্স প্রচার করা হয়। এরূপ বিশ্বাস বা আদর্শের বিরোধীদেরকে নির্মমভাবে দমন ও নির্মূল করা হয় এই একনায়কতান্ত্রিক রাষ্ট্রে।
এরপরে আরেকটি পয়েন্ট দেখো, সর্বাত্মকবাদী। সর্বাত্মকবাদী, এখানে আমরা একজন ব্যক্তির আমরা একটি কি বলে যে সংজ্ঞা, আমরা প্রামাণ্য সংজ্ঞা আমরা দেখব। যে দেখো, মুসোলিনির নাম তোমরা শুনেছ। দেখো, মুসোলিনির ফেসিবাদের স্লোগান ছিল যে সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছুই নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু থাকবে না বা থাকতে পারে না। দেখো, এই বিষয়টি আমি আরো একটু সহজ করে যদি তোমাদেরকে বলি যে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যা কিছু থাকবে সব ওই একনায়কের হাতে থাকবে। অর্থাৎ সকল ক্ষমতা, সকল কিছু, সকল তোমার বাহিনী, সকল সম্পদ, সকল ক্ষমতা উনি ওনার হাতে কুক্ষিগত করে রাখবেন। এই কথাটাই আমি যদি একটি শব্দে বলে থাকি, সেটাই হলো আসলে সর্বাত্মকবাদী। আর এই একনায়কতন্ত্রে একটি রাষ্ট্র, মানে একনায়কতন্ত্রের যে রাষ্ট্রটা, এই রাষ্ট্র একটি সর্বাত্মক প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয় এবং ব্যক্তি ও সমাজের সকল দিক রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এভাবেই এক ধরনের সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা সেখানে কায়েম করা হয়। এর পরের পয়েন্টসটা দেখো, ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী। আমরা এটা সহজেই এখন বুঝতে পারছি যে আসলে একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী। একনায়কতন্ত্রের নীতি হলো ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির জন্য কিছুই করবে না, অর্থাৎ ব্যক্তিকে কিছু দিবে না রাষ্ট্র, বরং রাষ্ট্রকে শুধু ব্যক্তি দিয়ে যাবে। এই ধরনের আদর্শ বা এই ধরনের মত এই একনায়কতান্ত্রিক সরকারগুলো বা একনায়কতান্ত্রিক রাষ্ট্রের প্রধানরা সবসময় এটা পোষণ করে থাকেন। ব্যক্তি স্বাধীনতার পরিবর্তে একনায়কতন্ত্রে ব্যক্তি পূজা ও রাষ্ট্রের পূজাকে উৎসাহিত করা হয়। অর্থাৎ একনায়কতন্ত্রে যারাই থাকবেন, যে দল থাকবে বা গোষ্ঠী থাকবে বা প্রতিষ্ঠান যেই থাকুক না, যারাই থাকুক না কেন, সবাই ওই একনায়কের পূজা করে থাকবে, তাকে সবসময় মানে কি বলে যে পূজা করে চলতে হবে, তাকে সমীহ করে চলতে হবে। তার বিরুদ্ধে বা তার মতের বিরুদ্ধে, তার চিন্তার বিরুদ্ধে, তার নির্দেশনার বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। সেটা সে তাহলে কঠোর হাতে দমন করেন। লাস্ট যে পয়েন্টসটা আছে, দেখো পয়েন্টস আছে, এইটা আমরা আলোচনা করব যে একটু ছোট করে দায়িত্বহীনতা। আসলে আমরা এখানে আমি একটু গণতান্ত্রিক ব্যবস্থার একটু তোমাদেরকে বলতে চাই যে গণতান্ত্রিক সরকার হলো দায়িত্বশীল সরকার, আর দায়িত্বশীল সরকারের বিরোধী কোনো সরকার যদি থেকে থাকে ওটাই হলো একনায়কতান্ত্রিক সরকার। এখানে যদি আমরা দেখি যে কি বলছে, দেখো, একনায়কতন্ত্রে দায়িত্বশীলতার কোনো স্থান নেই। সরকার জনগণের ওপর একচ্ছত্র আধিপত্য দাবি করে, কিন্তু জনগণের কাছে কোনোভাবে দায়ী থাকে না। সরকার গঠন অথবা সরকার অপসারণে জনগণ প্রকৃতপক্ষে কোনো সাংবিধানিক উপায় খুঁজে পায় না। সেখানে সরকার কখনোই কোনো দায়িত্ব নেয় না, জনগণের কোনো দায়িত্ব নেয় না, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার কোনো দায়িত্ব নেয় না। সেখানে জনগণ কোনোভাবেই লাভবান হতে পারে না। ওকে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে তোমাদেরকে কি বলে যে আজকে তোমার 7.10 এবং 7.12 এই তোমার 10 থেকে 12, 7.10, 7.11, 12 এই তিনটি বিষয় মধ্যে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই তোমাদের শ্রেণীর বিষয় শিক্ষকের কাছে তোমরা মেইল করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আশা করি শিক্ষকরা তোমাদেরকে বুঝিয়ে বলবেন। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও তোমাদের ইনশাল্লাহ সমাধান করে দেয়া হবে। এরপরে দেখো, আজকে তোমাদের আমি এই ক্লাসেই তোমরা এখন একটু শ্রেণীর কাজ করে দিবে। 2 নম্বরের একটি কোশ্চেন আমি শ্রেণীর কাজে রেখেছি যে প্রজাতন্ত্র বলতে কি বোঝায়, একটি অনুধাবনমূলক কোশ্চেন। তোমরা ছোট করে একটু দ্রুত এই ক্লাস শেষ হওয়ার মধ্যেই তোমরা লিখে তোমাদের শ্রেণীর বিষয় শিক্ষককে তোমরা গ্রুপে দিয়ে দিবে এবং তোমাদেরকে সেটা উনি দেখে দিবেন। এরপরে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি। এটা অনেক সহজ, এই পড়ার মধ্যেই আছে।
তোমরা বইতেও আছে, তোমাদের বই তো অবশ্যই তোমাদের সামনে আছে, বইতেও তোমরা দেখবে যে একনায়কতন্ত্রে বলতে কি বোঝায়। এই একনায়কতন্ত্র বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর, এটাও তোমাদের অনুধাবনমূলক 2 নম্বরের জন্য। এইটা অবশ্যই তোমরা আগামী পরশুদিন তোমাদের আবার ক্লাস হওয়ার মানে আগে তোমরা সেটা টিচারদের গ্রুপে তোমরা শিক্ষকদের, বিষয় শিক্ষকদের গ্রুপে তোমরা দিয়ে দিবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম। আশা করি তোমরা কিছু হলেও এখান থেকে উপকৃত হবে। তবে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, প্লিজ তোমরা বাসায় বসে মানে এই বিষয়গুলো একটু পড়াশোনা করো। পড়াশোনা না করলে এই পড়াটা আস্তে আস্তে জমতে জমতে পাহাড় সমান হবে, তখন কিন্তু তোমাদের সবগুলো সুন্দরভাবে বুঝে পড়া বা শেষ করা তোমাদের জন্য সম্ভব হবে না। যা হোক, তোমাদেরকে আজকে এ পর্যন্তই বলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ ছিলে এজন্য। আর একটি বিষয় বারবার আমাদের বলা, যে অবশ্যই তোমরা বাসায় থাকবে এবং বাহিরে বের হবে না, ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, কেননা সুস্থ থাকা, ভালো থাকা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।